রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং একই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। সেই খবরাখবর আমাদের সহকর্মীরা রাখছেন, আমরা যুক্ত হব তাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন মিটফোর্ড হাসপাতাল থেকে, এবং আমাদের সঙ্গে ঢাকা মেডিকেল থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ, এবং আমাদের সঙ্গে বাড্ডা থেকে যুক্ত আছেন সহকর্মী পুলক, এবং একই সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী ইমরান আলী সজীব। শুরুতেই যাচ্ছি আরিফের কাছে। আরিফ, জানাবেন যে এই মুহূর্তে আসলে মিটফোর্ড হাসপাতালের কি অবস্থা রয়েছে এবং মিটফোর্ড হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে কারো অবস্থা কি গুরুতর কিনা? তন্ময়, সবচেয়ে বড় ব্যাপার হলো ইতিমধ্যে 3 ঘন্টার বেশি পার হয়ে গিয়েছে, কিন্তু দুজন ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। 3 জন যারা মারা গিয়েছেন তার মধ্যে একটি 10 বছরের শিশু রয়েছে। হয়তো তার পরিবার এখন পর্যন্ত জানতে পারেননি শিশুটি মারা গিয়েছে কিনা। এছাড়া আমার হাতে আসা তথ্য বলছে রাজু নামে একজন ব্যক্তি রয়েছেন যিনি 30 বছরের বয়সী, তারও পরিচয় শনাক্ত হয়নি। এছাড়া রাফিউল স্যার মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি 52 ব্যাচের শিক্ষার্থী। তার মাকে নিয়ে মাংস কিনতে গিয়েছিলেন তিনি আরমানিটোলায় নয়নের মাংসের দোকানে, সেখানে গিয়েই কিন্তু তিনি মারা যান। তার মাও গুরুতর অসুস্থ, তাকে ইতিমধ্যেই অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, কারণ তার উপর থেকে ইট পড়ে তার মুখের একটা অংশ কিন্তু ক্ষত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন মুনিয়া, যারও মাথায় এবং কাঁধে আঘাত রয়েছে, ইমন 19 বছর বয়সে যিনিও আহত রয়েছেন। এছাড়া মামুন তিনি আহত রয়েছেন, আব্দুল কায়ুম 49 বছর বয়সের তিনি আহত রয়েছেন, রাজু আহত রয়েছেন, লাল মোহাম্মদ 25 বছর বয়সে তিনি আহত রয়েছেন, নুসরাত 44 বছর বয়সের তিনি আহত রয়েছেন, জসিম 40 বছর বয়সের তিনি আহত রয়েছেন, এবং আব্দুল খালেক নামের একজন ব্যক্তি 60 বছর বয়সের তিনি আহত রয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি, কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলার এই স্ট্রিটটির নয়নের মাংসের দোকান কিন্তু আশপাশের এলাকায় ব্যাপক বিখ্যাত। সুতরাং শুক্রবার সকাল হয় বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটিতে মাংস কিনতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। ভূমিকম্পটি 9:37 যখন হয়, ঠিক তারপরই 8তলা ভবনের উপরের যে রেলিং রয়েছে সেই রেলিং ভেঙে কিন্তু নিচে পড়ে যায়, এবং সেই নিচে পড়ে যাওয়া মাংসের দোকানের সামনে যারা দাঁড়িয়েছিলেন এবং রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন তারা কিন্তু এতে আহত হন এবং 3 জন নিহত হন। সবচেয়ে বড় বিষয় যেটি, যে ছোট 10 বছরের শিশুটি যেটি নিহত হচ্ছে, সেই শিশুটির পরিচয় কিন্তু এখনো শনাক্ত করতে পারেনি। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে শিশুটির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। তবে ভোটার আইডি অথবা পরিচয় শনাক্তপত্র কোনো কিছুই ছিল না, একটি ছবি ছাড়া এই শিশুটির আদৌ কিছু নেই। এছাড়া রাজু যেই লোকটি রয়েছেন মারা গিয়েছেন তারও পরিচয় এখন পর্যন্ত শনাক্ত হওয়া যায়নি। আমরা আরমানিটোলায় দেখেছি ওখানের আশপাশের যে ভবনগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু ঝুঁকিপূর্ণ। এছাড়া ওই রাস্তা ধরে যারা বিভিন্ন দিকে প্রচুর মানুষ যাতায়াত করেন, মাংসের দোকান এছাড়া বিভিন্ন ধরনের পুরান ঢাকার ব্যবসা বাণিজ্যের যে দোকানগুলো ওখানে রয়েছে, সবকিছু মিলিয়ে এই রোডটি ধরে প্রচুর মানুষের যাতায়াত, এমনটা বলছিলেন স্থানীয়রা। তবে এই ধরনের ভূমিকম্পের মাত্রা যদি বাড়ে সেক্ষেত্রে পুরান ঢাকার অবস্থা ভয়াবহ হবে বলে খোদ তারাই বিশ্বাস করছেন। তবুও তারা এলাকা ছেড়ে যেতে চাচ্ছেন না। এর পেছনে কারণ হিসেবে তারা কর্মকেই দুষছেন। আরিফ, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে নতুন তথ্য জানতে পারবো। দর্শক, এদিকে ভূমিকম্পে আহত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 39 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদের মধ্যে গুরুতর কেউ আছেন কিনা আমাদেরকে জানাবেন। তন্ময়, নরসিংদীর পলাশ থেকে যেই শিশুটি পলাশের মতো ঝরে পড়ল তার নাম ওমর, বয়স 10 বছর, এবং তিনি মূলত ভূমিকম্পের প্রভাবে তার গ্রামের বাড়ি সেখানে আহত হয়েছিলেন এবং এখানে আসার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই যে মৃত্যুর মিছিলে একটিমাত্র নাম ইতিমধ্যে লিখিয়েছেন, যেটি আমাদের জন্য বিষাদের একটি ঘটনা। এর পাশাপাশি একটু আগেও আমরা জানছিলাম যে প্রায় 39 জন, যেহেতু এই সংখ্যাটি বাড়তির দিকেই আছে, কাজেই এই সংখ্যাটি আরও বাড়ার আশঙ্কাও করা হচ্ছে, যেহেতু ঘটনার প্রভাবে এখনও মুহুর্মুহু রোগীদের ভিড় আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। এবং আশঙ্কাজনক কথা যদি বলতে চাই, যে শিশুর কথা বলছিলাম যিনি ইতিমধ্যে প্রাণ
বিয়োগ হয়েছে সেই শিশুটির বাবা তিনিই মূলত এখানে আবার আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং তার মা এবং বোন নরসিংদীতেই চিকিৎসা নিচ্ছেন। এর পাশাপাশি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হল সেখান থেকে মোট 6 জন শিক্ষার্থী সহ সেখানকার আরও প্রায় 18 জন শিক্ষার্থী এখানে এসে চিকিৎসা নিয়েছেন। এর পাশাপাশি রাজধানী থেকে বিভিন্ন প্রান্ত থেকে আহত হয়ে তারা এখানে চিকিৎসা নিয়েছেন, এমন সংখ্যা কিন্তু 40 এখন ছাড়িয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা আরও তথ্য জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি জিএস প্রার্থী ছিলেন এবং ছাত্রদল নেতা তিনিও এই ভূমিকম্পের প্রভাবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙেছেন এবং তিনিও রাজধানীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এবং কিছুক্ষণ আগে মূলত স্বাস্থ্য উপদেষ্টা তিনি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ সহ যেখানে তার চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসা প্রত্যাশীদেরকে দেখতে এসেছেন এবং তিনি বের হয়ে মূলত এই বিষয়ে সার্বিক বিষয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা সেটি তিনি জানাবেন। এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে বের হচ্ছেন এবং গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন। তন্ময়, আমরা চেষ্টা করব আমাদের এই সরাসরি যুক্ত থাকা অবস্থাতেই স্বাস্থ্য উপদেষ্টার কোনো বক্তব্য আমরা জানতে পারি কিনা। তবে যেই বেদনা বিধুর একটি ঘটনার সাক্ষী আমরা আজকে হলাম ভূমিকম্পের প্রভাবে, সেটি মূলত আসলে আমরা কথা বলবো কাছ থেকেই চেষ্টা করব তিনি আসলে কি বলতে চাইছেন। যদিও তিনি যখন শুরুতে ঘণ্টাখানেক আগে এখানকার অবস্থা দেখছিলেন তখন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার চেয়ে তিনি চেষ্টা করছিলেন যে আসলে এখানকার আহত যারা আছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য। তন্ময়, নিশ্চয়ই আমরা যুক্ত থাকবো এবং যেহেতু তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কাজে এই স্বাস্থ্যগত বিষয়গুলো তার কাছ থেকেই শোনাটা শ্রেয় হবে। তিনি কোনো উদ্যোগ তিনি এখানে নিচ্ছেন কিংবা যারা নিহত হয়েছেন তাদের জন্যই বা সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, তন্ময় নিশ্চয়ই আমরা যুক্ত থাকবো। তুমি নিচে গেলে না, ওই যে এদের গেলে। এখানে ঢাকা জি, আপা কি দেখলেন, কি অবস্থা তাদের? এখানে আমাদের বেশ কিছু ইনজিওর্ড পারসন ঢাকা ইউনিভার্সিটির দুজন ছাত্র ভর্তি আছে এখানে। একজনের ইনজুরিটা একটু বেশি, আরেকজনের ইনজুরি মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। নরসিংদীর কিছু রোগী আসছে, তার মধ্যে একটা বাচ্চা ব্রড ডেড ছিল, আরেকটা তার বাবা উনি সিরিয়াসলি ইনজিওর্ড। আমরা জানি না, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, এই সুযোগ প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে। এবং বিভিন্ন জায়গা থেকে খবরগুলি আসছে, মিরপুরে যেটা আমরা জেনেছি ওখানে 3 জন ব্রড ডেড এসছে, তার মধ্যে একজন আমাদের মিরপুর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের শিক্ষার্থী, 2য় বর্ষের শিক্ষার্থী, আর 2 জন। তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা ইয়েতে খবর নিলাম। গাজীপুর থেকে কিছু রোগী আসতেছে 4-5 জন, তারা ওখানে ইনজিওর্ড হয়েছে। তাদের প্যানিকের কারণে অনেকে ইনজিওর্ড হয়েছে। শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল, তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। কয়েকজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে, আর যেগুলো ফিজিক্যালি ইনজিওর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে, তারা আসতেছে। এই হলো আমার কাছে। তবে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে শুকর করি যে এখানে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণেই এই মাত্রাটা অনেক বেশি হয়েছে, কিন্তু টিভিতে যারা দেখলাম এটা 5.2, কিন্তু ইনজিওর্ডটা সে তুলনায় একটু বেশি হয়েছে। ঢাকার যেগুলো ছাত্ররা এখানে ভর্তি হয়েছেন তাদের কেউ কেউ অনেকটা প্যানিকে হয়ে একজন দোতলা থেকে লাফ দিয়েছে, আরেকজন দোতলায় নামতে গেছিল, সেখানেই ঝুলেছিল, ওখান থেকে পরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। এরকম নানান বিষয়গুলো আসছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নির্দেশ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করি। আপনার রাজধানীর হাসপাতালগুলোকে আলাদা কোনো ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা, বা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে? আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে সরকারি হাসপাতাল। ঠিক আছে, তন্ময়, যেটি আমরা শুনছিলাম আসলে সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপগুলো এবং আশু পদক্ষেপ আরও কি নেওয়া হবে সে বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা তিনি কথা বলছিলেন। একই সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে জরুরি বিভাগে যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সে বিষয়েও সরকারের যে সকল দিক নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলো তিনি তুলে ধরছিলেন। একই সঙ্গে তিনি চেষ্টা করছিলেন যে প্রধান উপদেষ্টার যে বার্তাটি, যে মানুষজনের যে আতঙ্ক হওয়া, একই সঙ্গে চিকিৎসার যে বিষয়গুলো সেগুলো সরকার যে অবগত আছেন এবং তাদের মন্ত্রণালয় এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিশ্চয়ই যে সকল উদ্যোগগুলো নেওয়ার কথা তিনি বলছেন সেগুলো আশ্বস্ত করার জন্যই, এবং যেগুলো নিশ্চয়ই বাস্তবায়ন হলে এই পরিস্থিতি
থেকে উত্তরণ ঘটার যে সম্ভাবনা, সেটির সম্ভাবনাও তিনি আসলে দেখছেন। তন্ময়, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এখানকার সবশেষ খবর জানাতে। আপাতত এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা দেখছিলাম সেই চিত্র এবং তার যে কথা রয়েছে সেগুলো আমরা শুনছিলাম আমাদের সহকর্মী হোসেন জাহিদের মাধ্যমে। এদিকে ভূমিকম্পে বাড্ডা এরই মধ্যে হেলে পড়েছে একটি ভবন, সেখানকার ক্ষয়ক্ষতির সবশেষ খবরাখবর জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। আমরা বলছিলাম যে একটি ভবন হেলে পড়েছে, এখন পর্যন্ত আরো নতুন করে কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমার বাকি সহকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গার খবর জানাচ্ছিলেন তেমনই একটা খবর পেয়ে কিন্তু আমরা এই বাড্ডার যে এসেছি। এই বাড্ডায় আমি এখন বর্তমানে রয়েছি উত্তর বাড্ডার যে লিংক রোড রয়েছে, সেই লিংক রোডের মাথায় কিন্তু একটি ভবন আমি দেখাতে চাই। সেই ভবনটি আমরা শুনেছিলাম, যে খবর পেয়েছিলাম যে এই ভবনটি হেলে পড়েছে। এই ভবনটি উত্তর বাড্ডার যে লিংক রোড রয়েছে সেই লিংক রোডের মাথায় অবস্থিত। এটি একটু দেখাতে চাই যে ঢাকা ইসলামিয়া আমার হাতের বাম পাশে যদি লাল ভবনটি দেখাতে চাই, সেই ভবনটি ঘেঁষেই কিন্তু ডান পাশের যে ভবনটি অর্থাৎ আবাসিক ভবনটি, সেই ভবনটি হেলে পড়ার একটি খবর পেয়ে আমরা এখানে ছুটে আসি। এখানে এসে আমরা যেটা দেখতে পারি যে এখানে নিচের যে ভবনের যে নিচের যে অংশটি রয়েছে, দুই ভবনের যে ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানে কিছু সেন্টিমিটার ফাঁকা থাকলেও উপরের যে ছাদের দুই অংশ, সেই ছাদের দুই অংশটি কিন্তু লেগে থাকার ঘটনা আমরা দেখেছি। এবং আমরা আশেপাশে ভবনটি যেটি হেলে পড়েছে সেটি আশেপাশে দেখার চেষ্টা করেছি যে কোথাও ফাটল রয়েছে কিনা, কিন্তু সেই ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি। কিন্তু এখানে যে দর্শক রয়েছেন, প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, সেই প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এই ভবনটি আগে থেকেই কিন্তু কিছুটা হেলে পড়া অবস্থায় ছিল এই ভবনটির সাথে। এছাড়া আমরা শুনেছিলাম যে ফায়ার সার্ভিস এখানে আসার কথা, কিন্তু সেখানে আমরা এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো আসার ঘটনা শুনি নেই। তবে এই ভবনটিকে কেন্দ্র করে উৎসুক জনতার কিন্তু ভিড় রয়েছে অনেক, সেই জন্য কিন্তু এই যে রাস্তাটি রয়েছে প্রধান সড়ক, সেই প্রধান সড়কে কিন্তু অনেক যানজট সৃষ্টি হয়েছে এবং সেই যানজটটি কিন্তু ছাড়িয়ে দেওয়ার জন্য যে এখানে ট্রাফিক পুলিশ রয়েছেন, সেই ট্রাফিক পুলিশরা কিন্তু সদাই নিয়োজিত রয়েছেন, তারা কাজ করছেন। তো বাড্ডা থেকে এই ছিল তন্ময় আমার কাছে সর্বশেষ। দর্শক, রাজধানী ঢাকার পর এবার আমরা নারায়ণগঞ্জের খবরাখবর জানাবো আপনাদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইলে বাড়ির সীমানা প্রাচীর ধসে 10 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা ও এক প্রতিবেশী। এছাড়া পুরো জেলায় বেশ কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী ইমরান আলী সজীব। ইমরান, নারায়ণগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাবেন এবং আর কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা নতুন করে বিস্তারিত জানাবেন আমাদের। যে আমরা নামাজের আগে যেই খবরটি জানিয়েছিলাম যে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের হিরাজিল এলাকায় কিন্তু বেশ কয়েকটি ভবনে আমরা ফাটলের দেখা পেয়েছিলাম এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু আমাদেরকে সেই ফাটলটি দেখিয়েছিল এবং তারা বলছিল যে ভূমিকম্পের পরে কিন্তু এই বিল্ডিংগুলোতে ফাটল দেখা দেয়। পাশাপাশি আমরা নতুন করে আরও যে বিষয়টি জানতে পেরেছি, ঠিক তার পাশের আরেকটি এলাকা সিদ্দিরগঞ্জের হাউজিং নামে একটি এলাকা আছে, সেখানে বেশ কিছু সুউচ্চ ভবন রয়েছে। সেই ভবনগুলোর আমরা সর্বশেষ স্থানীয়দের মাধ্যমে যে খবরটি পেয়েছি যে 2 থেকে 3টি ভবন পাশের আর একটি ভবনগুলোতে হেলে পড়ার খবর আমরা জানতে পেরেছি। আমরা ঠিক আছি এখন সেই জায়গাটিতে এবং ঠিক আমার পেছনের যে একটি বিল্ডিং আছে সেই বিল্ডিংটি পাশের একটি বিল্ডিংয়ে হেলে পড়েছে বলে স্থানীয়রা এখন পর্যন্ত আমাদেরকে এই বিষয়টি জানিয়েছে। পাশাপাশি এর পাশে আরেকটি বিল্ডিংয়ের কথাও বলছেন স্থানীয়রা, তবে সেই ভবন মালিক বলছেন যে না, ভবনটি ভূমিকম্পের পরে হেলে পড়েনি, এটি এমন করে বানানো হয়েছে, তার দাবি ছিল এইরকম, কিন্তু স্থানীয়রা তার এই দাবিটি মানতে নারাজ। তারা বলছেন যে না, ভূমিকম্পের পরপরই বিল্ডিংটি তারা হেলে পড়েছে বলে তারা দাবি করছেন। তবে এই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত নারায়ণগঞ্জের স্থানীয় যে প্রশাসন আছে, ফায়ার সার্ভিস, তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাইনি। পাশাপাশি নারায়ণগঞ্জের রূপগঞ্জেও কিন্তু এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে ভূমিকম্পের সর্বশেষ। দর্শক, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবরাখবর এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সবশেষ খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।